রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের গভীর ষড়যন্ত্রে আর দেশে ফিরতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে আবারও তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অবশেষে যুক্তরাষ্ট্রে গিয়ে আর দেশে ফিরছেন না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস গ্লোবালি এত গুরুত্বপূর্ণ এবং এত ব্যস্ত একজন মানুষ, এই দেশে গত 1 থেকে 1.5 দশকে কি হয়েছে উনি খুঁটিনাটি জানেন না। নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে, মানে এক একজনের বক্তব্যগুলো এক এক রকম। আমি অপেক্ষা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলেন। আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন এবং আসবেন, এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের এক কঠিন ষড়যন্ত্র ফাঁস। চুপি চুপি শেখ হাসিনা এই বাংলাদেশে ঢুকতে চলেছে। আমি কেন এই হেডলাইনটি ইউজ করেছি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে ডক্টর ইউনূস কী বলেছে সেই বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে গোলাম মাওলানা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, আমি বেশি কথা বাড়াবো না এবং বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া। যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এটা সরকার দেবেও, মনে রাখেন শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে, ফাঁসি হতে পারে, জেল হতে পারে, যাবজ্জীবন হতে পারে, বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই। এটাতে আবার ডক্টর ইউনূস সরকারের জন্য নেগেটিভিটি আসবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন। এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব, গ্রেপ্তারও হব, দলীয় কর্মকাণ্ড চালাবো, কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা
ভোট ব্যাংক আছে অথবা যারা সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে তারা কিন্তু সামনে চলে আসবে, তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে। তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, এটাকে এই মাসেই ফিরছেন না 6 মাস পরে না নির্বাচনের আগে, সেটা কিন্তু সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে বলেননি। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে কি যে একটা খেলা শুরু হয়েছে, মানে এক একজনের বক্তব্যগুলো এক এক রকম। তা আমি অপেক্ষা করছিলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলেন। তো আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় নির্বাচন নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো না, জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে। তো জনগণ তো আর জনগণ নাই, আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, জামাতি জনগণ, হেফাজতি জনগণ, জনগণেরও নানান কালার আছে। এই সব কিছুর বাইরে পাগল এই মুহূর্তে রিয়েল জনগণ হইতে পারে, তবে পাগলের মধ্যে এখন দলবাজি আছে। তো ফাইনাল এসে নির্বাচন কবে হচ্ছে, একদিকে সেনাপ্রধান বলছেন 18 মাস, অপরদিকে যিনি নির্বাচন কমিশনকে সংস্কারের দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার, তিনি আবার বলছেন বিষয়টাতে একটু সময় লাগবে, এত তাড়াতাড়ির সুযোগ নাই। ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনে আপনারা জানেন যে বিচরণ করছেন, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদের সাথে, রাষ্ট্রদূতদের সাথে, মানে রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করছেন। সেইখানে গিয়া নির্বাচন নিয়ে তিনি একটা বার্তা দিয়েছেন। তবে এখানেও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে কবে, সময়কালটা নিয়ে। দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শব্দগুলো দেখেন, ভোটার তালিকা, তার মানে এই মুহূর্তে ভোটার তালিকা নিয়ে একটা ঝামেলা আছে, সেটাকে আপডেট করতে হবে। দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে, এখন এটা কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে উপনীত হবেন, নাকি অন্তর্বর্তী সরকারকে যারা পরিচালনা করছেন তাদের সাথে হবেন, নাকি জনগণের সাথে কোনো গণভোটে বিষয়টা সামনে আসবে, রোড ম্যাপটা কি হবে ঐক্যমতে পৌঁছার, এটা একটা ইস্যু যে মানে সংস্কারের ইস্যুটাতে। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াবার সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলছেন যে নির্বাচন বেসিক্যালি বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে 6টি কমিশন গঠন করেছে সেই সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন। তিনি বলছেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সংস্কারের বিষয়ে একমত হবে, এরপর ভোটার তালিকা প্রস্তুত হবে, তারপর নির্বাচনের তারিখটা সামনে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে। তিনি এই উদ্যোগে আবার ডক্টর ইউনূসের প্রতি সমর্থনও জানিয়েছেন। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টিকে দ্রুত ট্র্যাক করবে। যাই হোক, এখানে নানান বক্তব্য আসছে। তো একদিকে আবার নির্বাচন নিয়ে আওয়ামী লীগও সাধুবাদ জানাচ্ছে সেনাপ্রধানকে যে ফাইন 18 মাসের সময় দিচ্ছেন, আরও আগেই দিয়ে দেন, আমরা তো তরতরায় ক্ষমতায় চলে আসবো। আর আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন বা সংস্কার কোনোটাই গ্রহণযোগ্য হবে না দাবি হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ধারাগুলো পরিবর্তন করা হচ্ছে, গণহত্যার অভিযোগে কোনো দল যদি কানেক্ট হয় 10 বছরের জন্য ব্যান করারও কিন্তু আইন তৈরি করা হচ্ছে। কেউ কেউ বলছেন এটা বেসিক্যালি আইনটা বাস্তব হবে বা বাস্তবায়নের প্রথম ধাপটাই হবে আওয়ামী লীগের উপর দেওয়া। তো আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার যে স্বপ্ন, সেটা রাষ্ট্রীয়ভাবে আইন করেই, টেকনিক্যালি রাষ্ট্রীয়ভাবে আইন না, ধরেন আদালত কর্তৃক এই বিচারের মাধ্যমেই, রায়ের মাধ্যমেই হয়তো আওয়ামী লীগ তাদের নির্বাচন করার সক্ষমতা হারাইলেও হারাইতে পারে। এখন এটা বলা যাচ্ছে না যে আমাদের উপদেষ্টারা আসলে ফাইনালি কোন দিকে মুভমেন্ট করবেন বা এটার রেজাল্টটা কি হবে, প্রসিকিউশন থেকে কি রেজাল্ট আসবে। তবে নির্বাচনের স্পেসিফিক টাইম এখন আসলে কারোর কথাই কিন্তু এটা বোঝা যাচ্ছে না, সময় বলে দেবে। আমাদের যে অবৈধ সুদখোর ইউনূস যে যুক্তরাষ্ট্র গিয়েছে, আমি মনে করি যে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করবেন। অবশেষে যুক্তরাষ্ট্রে গিয়ে আর দেশে ফিরছেন না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। ইতিমধ্যে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। তিনি আর দেশে ফিরবেন না, কারণ ইতিমধ্যেই নানা সমালোচনার মুখে পড়তে হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে। এর আগে গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে বঙ্গভবন থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। তখন পরিস্থিতি স্বাভাবিক করতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের বিশেষ নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ইতিমধ্যেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র থেকে আর না ফেরায় আবারও ক্ষমতা পেতে যাচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার নয়, ঠিক অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘের একটি যে অধিবেশন, সাধারণ অধিবেশন, সেখানে ভাষণ দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন
অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন, আন্তরিকতা তারাও দেখিয়েছে। ডক্টর ইউনূস তো অবশ্যই আন্তরিক, এবং এটি নিয়ে বাংলাদেশের আমরা যারা লোকজন আছে একদম আবেগে আমরা তাড়িত হয়ে পড়েছি। ইউনূসের যারা ভক্তকুল তাদের বক্তব্য হলো যে না, এবার আমরা একটা নেতা পেয়েছি বটে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলতে আমরা যাদেরকে বুঝতাম, সেই স্যার আশুতোষ মুখোপাধ্যায়, কিংবা ধরুন শের বাংলাকে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরো অনেকে। তো এই বাঙালিদের সবার যে আন্তর্জাতিকতা, সেই আন্তর্জাতিকতার জায়গাটি ডক্টর মোহাম্মদ ইউনূস অতিক্রম করেছেন। কারণ আমেরিকার প্রেসিডেন্ট জাতিসংঘের অধিবেশন চলাকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এটি কি জেনে তেনে কথা? বিল ক্লিন্টন, বয়স্ক মানুষ, তারও বয়স হয়েছে, তিনি অন্য শহরে থাকেন। এই অধিবেশন উপলক্ষে তিনি সেখান থেকে ফ্লাই করে নিউ ইয়র্কে এসেছেন। সেখানে বাংলাদেশে যারা সমন্বয়ক আছেন, এরকম সমন্বয়ক 3 জন সমন্বয়কে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে গিয়েছেন, এবং তাদের সঙ্গে বিল ক্লিন্টন খুনসুটি করেছেন, কথা বলেছেন, হাসাহাসি করেছেন, জাস্ট লাইক এ ফ্যামিলি গেট টুগেদার। এবং অবস্থা দেখে মনে হচ্ছিল যে বিল ক্লিন্টন আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানি দোস্ত, তারপর বিআই, শালাদুলা ভাই, এরকম আর কি। মানে সম্পর্কটা একেবারেই যাকে বলা হয় পারিবারিক, ব্যক্তিগত এবং খুব মধুর। আর বাইডেনের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা ছিল পরাণের বন্ধু। দুজনেরই অনেক বয়স, 80 ঊর্ধ্ব বয়স। তো সেই 80 ঊর্ধ্ব বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস তুলনামূলকভাবে সুস্থ, আর জনাব বাইডেন তার কথার এখন ধারাবাহিকতা নেই। তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না, অনেকে চিনতেও পারেন না। তিনি নিজের স্ত্রীকে মনে করেন কমলা হ্যারিস, কমলা হ্যারিসকে মনে করেন নিজের স্ত্রী, এরকম ভুল করে ফেলেন প্রকাশ্যে। তো সেই বাইডেন সাহেব ইউনূস সাহেবকে জড়িয়ে ধরেছেন, অনেকটা চুমু দেওয়ার ভঙ্গিতে মুখের কাছে মুখ নিয়েছেন, এবং এই দৃশ্য দেখে আমরা যার পরনেই বিস্মিত, আনন্দিত, উদ্বেলিত এবং আবেগতাড়িত। এবং আমরা ইউনূসকে নিয়ে অনেক অনেক বড় স্বপ্ন দেখছি। আমরা মনে করছি ডক্টর ইউনূস টেলিফোন করলে হোয়াইট হাউসের যে কোনো কর্মকর্তা যে কোনো কাজ করে দিবেন। বাংলাদেশের সাথে আমেরিকার যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্কগুলো রয়েছে, ইউরোপের যে সম্পর্কগুলো রয়েছে, অস্ট্রেলিয়া বা কানাডার যে সম্পর্কগুলো রয়েছে, যেটাকে আমরা নর্থ আমেরিকা বলি, এই পুরো সম্পর্কটি এখন একেবারে দুধে মাখনে ঢলাঢলি করবে, গড়াগড়ি করবে, দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়ে যাবে। এই স্বপ্নে আমরা বিভোর হয়ে যাচ্ছি। দ্বিতীয় একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেটি হলো একটা সময় জো বাইডেনের সঙ্গে একটি সেলফি তুলেছিলেন শেখ হাসিনা এবং তার কন্যা। এটা নিয়ে আমাদের আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী লীগ, ও মাই গড, যে গড়াগড়ি করেছিল। এবং ওবায়দুল কাদের যেভাবে বলেছিল যে আমাদের নেত্রী, সে কি যেন তেন নেত্রী, জো বাইডেন নিজে থেকে এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলেছেন। তো এখন তারেক রহমান সাহেব বা খালেদা জিয়ার কি হবে, আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, সকল কথাবার্তা তিনি বলেছেন। আবার যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিলেন, তখন হোয়াইট হাউসের একটা অনুষ্ঠানে পুতুলের প্রশংসা তিনি করেছিলেন, জয়ের প্রশংসা করেছিলেন, এবং বলেছিলেন প্রাইম মিনিস্টার আপনার সন্তানটি তো অনেক স্মার্ট। আর সেটি নিয়ে আমাদের সাংবাদিক যারা গদগদ হয়ে, তেল বা সাংবাদিক যারা আছেন, মাই গড, তারা তো বাংলাদেশে পারলে পুরো বাংলাদেশে তেলের আগুন দিয়ে দেয় আর কি। তো এরকম আমাদের আবেগ সবসময়টাতে ছিল। আমাদের আবেগ ছিল ইয়াহিয়া খানকে নিয়ে। আপনার ইয়াহিয়া খানকে নিয়ে কতটা আবেগ ছিল সেটা জামাতের যারা লোকজন আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ইয়াহিয়া খানের নিকট যখন আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করলেন, তখন বলা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা একজন জেনারেলকে পাকিস্তানে দায়িত্ব দেওয়া হলো, এবং তার নেতৃত্বে এইবার বিরাট কিছু একটা হবে। তারপর আইয়ুব খান যখন ক্ষমতা এলেন 1958-এ, এবং তিনি বাংলাদেশে এলেন, এবং এখনো পর্যন্ত ঢাকার রেসকোর্স ময়দানে যত রকম সমাবেশ হয়েছে এ যাবৎকালে, আপনারা অবাক হয়ে যাবেন যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল আইয়ুব খানের জামানাতে। আর লোকজন সেই সমাবেশে উর্দু ভাষা শুনে, বক্তৃতা শুনে একেবারে মনের আনন্দে তারা বলে ফেলেছিল যে এটা তো রাজা এরকমই হওয়া উচিত। কি নুরানি চেহারা, কি শরীর, কি স্বাস্থ্য, কি লম্বা চেহারা গঠন, আর কি কণ্ঠ, কি লালিত্য। এরকম আমরা কিন্তু আবেগতাড়িত হয়েছিলাম আইয়ুব খানকে নিয়ে। তো এই যে বাঙালির যে আবেগ, সেই আবেগ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আবর্তিত হচ্ছে। এবং আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হলো যে যখনই আমার কাছে কেউ আশা করে কোনো কিছু, বা আমাকে আমি যা না তার চেয়ে সবাই আমাকে বড় মনে করে, ওটি আমার জন্য মারাত্মক বিপদ এবং বিপত্তির কারণ হয়ে দেখা দেয়। এই কারণ হলো আপনি যখনই জনগণের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারবেন না, তাদের আশার জায়গাটাতে একটু আপনার ঘাটতি দেখা দেবে, অমনি তারা আপনার টুটি চেপে ধরবে এবং আপনাকে কোনো অবস্থাতেই সুযোগ দেবে না। শেখ হাসিনার সবচেয়ে বড় প্রবলেম ছিল, তাকে মনে করা হতো যে তিনি অলি আল্লাহ, তিনি সর্বংসহা, তিনি সর্ব কাজে বিশারদ। তো তিনি যদি কাজ করেন আর বাকি কারো কাজ করার দরকার নেই, তিনি সারা রাত জেগে থাকেন, এজন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের লোকজন যখন বলছিল, বলতে বলতে যখন তারা সেটা বিশ্বাস করে ফেলেছিল,
ঠিক সেই সময়টাতে তারা যখন ঘুমিয়েছিল, বগল বাজাচ্ছিল, আর শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছিল। একই ঘটনা হিটলারের ক্ষেত্রে হয়েছে, একই ঘটনা মুসোলিনির ক্ষেত্রে হয়েছে। তো ইটালি বা ইংল্যান্ড বা ফ্রান্স, তারপর জার্মানি, এই সকল দেশে বহু রাজনৈতিক বিপর্যয় হয়েছে, এমনকি তুরস্কে। আর তারা সেই রাজনৈতিক বিপর্যয় থেকে বারবার তারা ঘুরে দাঁড়াতে পেরেছে। এর কারণ হলো তাদের সেই প্রজ্ঞা এবং মেধা যোগ্যতা ছিল, এবং তার কারণেই ও সকল দেশে এমন কিছু তৈরি হয়েছে যেগুলো আমাদের দেশে হয়নি। আমেরিকাতে বোয়িং হয়েছে, জার্মানিতে BMW হয়েছে, হাইডেলবার্গ প্রেস হয়েছে, তারপর সেখানে মার্সিডিস হয়েছে, সিমেন্স হয়েছে, এরকম অনেক কিছু প্রত্যেকটা দেশেরই। মানে ইংল্যান্ডে রোলস রয়েস হয়েছে, তারপরে ফ্রান্সে কনকর্ড বিমান হয়েছে, আইফেল টাওয়ার হয়েছে। আর বাঙালির কি হয়েছে এখন পর্যন্ত আপনি বলেন তো, আমাদের কি হয়েছে? তো সেই দিক থেকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবেগ, তাকে নিয়ে যে আবেগ, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আগামীতে কাজ করা কঠিন হয়ে পড়বে। এর কারণ হলো সবাই মনে করবে যে ইউনূস টেলিফোন করলেই অনেক কিছু হয়ে যায়। এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে ডেমোক্রেটিক দল, যেটা ডেমোক্রেটিক পার্টি আমেরিকাতে, তাদের সঙ্গে ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক আছে, এবং ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পার্টির একজন ডোনার হিসেবে তিনি পরিচিত। এক পেপার পত্রিকা এসেছিল বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন, তাদের একটা চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে, ক্লিন্টন ফাউন্ডেশন। সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস বড় অঙ্কের একটি টাকা অর্থ বিনিয়োগ করেছেন। এরপর হলো 3 নম্বর হলো যে আমেরিকাতে গ্রামীণ ব্যাংক আছে, এবং সেই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের চাইতে তাদের ইনভেস্ট অনেক অনেক বেশি এবং বড়। যেমন ব্র্যাক অনেকগুলো দেশে আছে, কিন্তু গ্রামীণ ব্যাংক আমেরিকাতে অনেক বড় তাদের ইনভেস্টমেন্ট। তো এই সকল কারণে আমেরিকার যে লোকগুলো, অর্থাৎ জো বাইডেন, বিল ক্লিন্টন, এদের সঙ্গে তার আজকের সম্পর্ক নয়। তার কথা মতো হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছেন গ্রামীণ ব্যাংক দেখতে, বিল ক্লিন্টন নজিরবিহীনভাবে বাংলাদেশে এসেছেন। তো সেই সম্পর্কটা তার ব্যক্তিগত অনেক আগের থেকে, এবং সেই সম্পর্কটা নতুন করে বন্ধু এক বন্ধুকে দেখেছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো পদ পদবি পেয়েছেন, তার উপর সরকার যে জুলুম অত্যাচার করছিল আওয়ামী লীগ জমানাতে, ওটা থেকে সরকারকে নিবৃত্ত করার জন্য বাইডেন সাহেব, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন কি না করেছে, বারাক ওবামা, শত চেষ্টা করেও তারা শেখ হাসিনাকে টলাতে পারেননি। আর ডক্টর ইউনূসকে আসলে প্রকৃতির হাতে লাস্টে তারা ছেড়ে দিয়েছেন যে এ যদি বাঁচে তো বাঁচুক। তো সেই ডক্টর ইউনূস প্রকৃতির দয়ায় আজ একটা ভালো অবস্থানে পৌঁছে গেছেন। আর এখানে আর কয়েকদিন পরে যাকে বলা হয় জো বাইডেনের ক্ষমতা থাকবে না, আর বিল ক্লিন্টনের তো কোনো ক্ষমতা নেই। এবং আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকার যে কোনো সাবেক প্রেসিডেন্টকে আপনি আনতে পারবেন, কথা বলতে পারবেন, দে আর ভেরি ফ্রেন্ডলি। এবং ওখানে টাকা দিলে, একটা নির্দিষ্ট পরিমাণের ফি দিলে, যে কোনো বড় বড় বক্তাকে আপনি সেখানে নিয়ে আসতে পারেন। তো এই সহজ সরল বিষয়গুলোকে আমরা অতিমাত্রায় অতি অমানবিক, অতি মানবীয় এবং যাকে বলা হয় অতি বড় সফলতা হিসেবে বর্ণনা করছি। এক, অনেকে বলার চেষ্টা করছেন যে ইউনূসের জমানাতে এই কর্পোরেট লেভেলে বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্য হবে, এর কারণ হলো বাংলাদেশ একটা ইমেজ খুঁজে পেয়েছে। যারা এই কথাগুলো বলছেন তারা আসলে বেশিরভাগই ব্যবসা বাণিজ্য করেন না। আমেরিকার সঙ্গে আমার ব্যবসা ছিল, ওখানে অনেকগুলো ক্যাটাগরি মেনটেন করতে হয়, এবং ওখানকার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, কোনো দেশের সঙ্গে তার যে রাজনৈতিক সম্পর্ক, এর উপরে ব্যবসা বাণিজ্য নির্ভর করে না। আমেরিকার একেবারে জাত শত্রু কিউবা, দেখা গেল যে কিউবা থেকে কোনো একটি প্রোডাক্ট যদি আমেরিকাতে আনতে লাভ হয়, তার জন্য দরকার হলে কোনো কোনো ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে একদম মাঠে মেরে ফেলতে পারেন। একটা বিষয় যখন জামানাতে তেল কোম্পানির সাথে একটা গন্ডগোল হয়েছিল, এবং একটা উল্টো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন রোনাল্ড রিগান, এবং সেক্ষেত্রে দেখুন রোনাল্ড রিগানকে সরাসরি গুলি করে দেওয়া হয়েছিল, মারার জন্য নয়, তাকে ভয় দেখানোর জন্য। এরপর তিনি সতর্ক হয়ে পড়েছিলেন। দিস ইজ আমেরিকা। এখানে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে আমেরিকার সাথে যে কোনো ব্যবসাতেই বার্গেনিং করে তাদের সাথে টিকে থাকতে হবে আমাদেরকে। আর অন্যদিকে আমেরিকা যেটা করে, যেহেতু আমরা আবেগপ্রবণ বাঙালি, আমাদের আবেগকে কাজে লাগিয়ে তারা এর আগে 11-11 সময় অনেকগুলো বোয়িং বিমান আমাদেরকে ঘাড়ির উপর চাপিয়ে দিয়েছে। আবার এখন ইউনূসের জামানাতে কি চাপিয়ে দেয়, সেটা কি কোয়াড চাপিয়ে দেয়, সেন্ট মার্টিন, নাকি আরও কতগুলো বোয়িং, এগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। ফলে এই যে আবেগে অনেকেই ভাসছেন, আমি আবেগে ভাসতে চাচ্ছি না। আমি ডক্টর ইউনূসের কাছে কিছুই চাই না। আমি চাই যে উদ্দেশ্যে তাকে আনা হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, সেটা হলো তিনি একটা ভালো নির্বাচন করবেন। আর নির্বাচন করার জন্য যতটুকু না হলেই নয়, কিছু আইন করতে হবে, কিছু লোককে বাদ দিতে হবে, কিছু লোককে রিক্রুট করতে হবে, এবং কিছুটা সময় তার প্রয়োজন। এই কাজটুকু তিনি তাড়াতাড়ি করে সসম্মানে তিনি চলে যাবেন, এবং আমাদের মাথা তাজ হয়ে সম্মানিত ব্যক্তি হয়ে থাকবেন। যেভাবে আমাদের সাবেক প্রধান বিচারপতি জস্টিস শাহাবুদ্দিন সাহেব, তাদেরকে আমরা এখনো সম্মান করি, হাবিবুর রহমানকে আমরা এখনো সম্মান করি, ওইভাবে ডক্টর ইউনূসকে আমরা সম্মান করতে চাচ্ছি। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, এবং তিনি যেন কোনো অবস্থাতেই এই দেশের বাইরে গিয়ে এই যে মাতামাতি করার, এই বুড়ো বয়সে মাতামাতি করার, হাসাহাসি করার এই বয়সে তাকে আসলে এইভাবে হাসাহাসি তাকে মানায় না।
তারপরে আমি দেখলাম যে তার যে পাঞ্জাবি পরেছেন পরেছেন, সবাই মনে করছেন এটা একটা অনেক গান্ধীবাদী ব্যাপার, কিন্তু তার যে চুলের হেয়ার স্টাইলটা, সেই হেয়ার স্টাইলটা তিনি চুলটা কেটে যেতে পারতেন, চুলটা বেশি লম্বা। তারপর শেষে কোনো অবস্থাতেই তার যে ড্রেস, অর্থাৎ উপরে তিনি একটা কোটি পরেছেন, কোটির পরে পাঞ্জাবি পরেছেন, পাঞ্জাবির নিচে আবার একটা প্যান্ট পরেছেন, তার প্যান্টের সাথে আবার একটা কেটস পরেছেন। তো এই পুরো জিনিসগুলোর সঙ্গে একটা স্বাভাবিক ম্যাচিং থাকবে। আপনি এনিওয়ে আপনি আপনার মতো ড্রেস করতে পারেন, কিন্তু সেটার মধ্যে একটা মোটামুটি ম্যাচিং থাকতে হবে। তো যেই লোক আপনার এই বয়সে এই ম্যাচিংয়ের যে জায়গাগুলো তিনি সেটেল করতে পারেননি, তো তিনি কি করে বাংলাদেশ নির্মাণ করবেন, সংস্কার করবেন? তো এই বিষয়গুলো অনেক মানে বিতর্কিত বিষয় আছে, বিতর্ক করা যায়। যেহেতু তিনি শুরু করেছেন, তাকে হতোদ্যম করতে চাইনি, কিন্তু কিছু বিষয় একেবারে না বললেই নয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।